শিল্পকলা একাডেমির কর্মসূচিগুলো আপনার কেমন মনে হচ্ছে? আপনি কি শুনেছেন বা দেখেছেন বিজয় দিবস উপলক্ষে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? জি, আমি শুনেছি এবং খুবই উদ্বেগজনক হচ্ছে এই আয়োজনগুলো। এই আয়োজনে যাওয়ার আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তারা বাংলাদেশে বিজয় দিবসে পতাকা বিক্রি করে, এটা একটা প্রচলন। এটা আমরা মানে ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং যারা পতাকা বিক্রি করেন সেরকম একজনের ভাষ্য হচ্ছে আগে ৩ থেকে ৪,০০০ টাকার পতাকা বিক্রি করতে পারে, আর এখন বিক্রি হয় ৫০০ থেকে ৭০০ টাকা। মানে বাংলাদেশের জাতীয় পতাকাটাও আজকাল কেউ কিনছে না। তো আমি এই কথাটা আগে কেন বললাম, যে দেখেন এই অবৈধ সরকার ক্ষমতায় আসবার পর তাদের যা যা লক্ষ্য উদ্দেশ্য সেটা স্পষ্ট হচ্ছে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা, স্বাধীনতাকে, মানে আমাদের যে স্বাধীনতা, আমার যে ১৯৭১, আমার যে ইতিহাস, ৩০ লাখ শহীদ, এটিকে মুছে ফেলা। এবং সেই মুছে ফেলতে গেলে কি করতে হবে? আপনার শিক্ষা ধ্বংস করতে হবে, আপনার সংস্কৃতিতে আঘাত করতে হবে, আপনার শিক্ষককে আঘাত করতে হবে, আপনার বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলোকে টান দিতে হবে, মুছে ফেলতে হবে। যেটা তিনি বলেছিলেন, রিসেট বাটন চাপ দিয়ে সব মুছে ফেলবেন। তো শিল্পকলা একাডেমি জামিল আহমেদ স্যারই বলছি, কারণ আমরা যখন কারো কাছ থেকে কিছু শিখি তাকে শিক্ষক হিসেবে সম্বোধন করি। তো নাট্য শিক্ষক হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি, সেখানে ওনাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু একজন জামিল আহমেদ যখন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তখন তিনি যেটা করছেন, এখন হয়তো উনার বক্তব্য উনি এই সরকারকে সমর্থন করে সরকারের ইচ্ছাকে উনি প্রাধান্য দিয়ে সেটাই করছেন। কিন্তু বিজয় দিবসে কাওয়ালি কেন হবে? বিজয় দিবসে যা করছেন ওনারা, সেখানে তো মুক্তিযুদ্ধ নেই, সেখানে আমাদের ৭১-এর কোনো চেতনা নেই, সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা নেই, আমাদের বীর শ্রেষ্ঠরা নেই, আমাদের স্বাধীনতা নেই, আমাদের বঙ্গবন্ধু নেই, জয় বাংলা নেই, কিচ্ছু নেই। এগুলো থাকবে কেন? তারা তো সেই কমিটমেন্ট করে আসেন নাই, তারা তো জাতির পিতা, আপনারা বঙ্গবন্ধু বলছেন, সেটা তো বাদ দিয়ে দিয়েছে। সংস্কৃতিকে উপস্থাপন করতে চায়, যে সংস্কৃতিটা চাপিয়ে দিতে চাইছে জাতির উপর, এবং সেটাই জোরপূর্বক করছে। কারণ ধরেন আজকে আমি গিয়ে যদি প্রতিবাদ করতে যাই বা আরেকজন গিয়ে প্রতিবাদ করতে যায়, তখন যেটা হবে, সেই মব বাহিনী এসে আমাদেরকে প্রতিরোধ করবে। সরকারের যা চাহিদা সেটা পূরণ করছেন জামিল আহমেদ স্যারদের মতো কিছু মানুষ, আর আমরা যদি প্রতিবাদ করতে নামি তাহলে মব বাহিনী আমাদেরকে প্রতিরোধ করছে। তো আজকে আমাদের চেতনার জায়গায় যে বিশ্বাসঘাতকতা গুলো হচ্ছে, আমরা ১৯৭১ সালে কিন্তু দেখেছিলাম যে আমাদের সংস্কৃতির উপর আঘাত এসেছিল, এখনো তাই হচ্ছে। আমরা দেখেছি আমাদের চেতনায় আঘাত, এখনো তাই হচ্ছে। আপনি দেখেন ৭ই মার্চের সমস্যা কোথায়? ৭ই মার্চ কেন বাতিল হবে? ৭ই মার্চে কেন নিষেধাজ্ঞা? কেন আমরা জয় বাংলায় আজকে আঘাত আসবে? কেন ১৫ই আগস্টে আঘাত আসবে? কেন আমাদের বিশেষ দিনগুলোতে আঘাত আসবে? কেন আজকে জাতীয় পতাকা নিয়ে তারা জাতীয় পতাকা চেঞ্জ করার জন্য আবেদন করছেন? তারা বাংলাদেশ নামটি পরিবর্তন করবার জন্য, আলী রিয়াজ সাহেব আমেরিকায় থাকেন, তিনি বাংলাদেশে এসে, তিনি নাকি একজন শিক্ষক, অধ্যাপনা করেন, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ নামটি পরিবর্তনের জন্য তিনি আবেদন করছেন। তিনি কে? বাংলাদেশের নাম পরিবর্তন করবার সুপারিশ করছেন। অর্থাৎ এই অবৈধ সরকারের এজেন্ডাগুলো কিছু মানুষ পরিপূর্ণভাবে মানে তারা পূরণ করবার জন্য কাজ করছে। আমরা অত্যন্ত দুঃখিত, যে বললাম না, ডিসেম্বর মাসটা আমাদের দুঃখের মাস হয়ে গেছে, শোকের মাসের মতো হয়ে যাচ্ছে। আমরা কথা বলতে পারছি না, আমাদের বিজয় দিবসের কোনো আয়োজন করতে পারছি না। সেই ১৯৭১ সালে সেই পশ্চিম পাকিস্তানের সেই এজেন্ডা মানে ফুলফিল করবার জন্য ওনারা পশ্চিম পাকিস্তানে, তখন আমরা যাদেরকে দেখেছিলাম আসলে, সে আলবদর আল শামস, যুদ্ধাপরাধী, তারাই কিন্তু শিল্পকলার যে প্রোগ্রামগুলো নিয়েছেন জামিল আহমেদ সাহেব, ঠিক আছে, নাটক বন্ধ করেছেন আমরা দেখেছি, এবং নাটকের কর্মীদের উপর ডিম ছোড়া হয়েছে যেটা দেখেছি। তিনি শান্ত হননি, উনি মামুনুর রশিদকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন, উনি ফেরদৌসী মজুমদারকে মঞ্চে উঠতে নিষেধ করেছেন। উনি এই সাহসগুলো কি করে দেখায়? না, উনি তো করেননি। এই সরকার যা চায়, সরকারের নীতিমালা অনুযায়ী তো তিনি কাজ করছেন। তো সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন, বা সংস্কৃতি উপদেষ্টার সাথে যে উপদেষ্টা টিম রয়েছে, তাদেরই এজেন্ডা এগুলো, যে বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ঐতিহ্য এসব থাকবে না। আপনি দেখেন সেলিনা হোসেনের
যে কবিতা বেগম রোকেয়ার যে আজকে পরিণতি, আজকে পাঠ্যপুস্তকে যে কবিতা সংযুক্ত করা হয়েছে, সে কবিতাটি আপনি পড়েছেন, একটা অশ্লীল কবিতা। সে কবিতাটার মানে কি? আজকে বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য গালি দেখছি আমরা। আজকে বেগম রোকেয়া অপাঙ্ক্ত হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রী কি শিখবে? আজকে আমাদের শিক্ষকদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। প্রাচী আপা, আপনি যেহেতু বলেছেন শিক্ষাক্ষেত্রে যে পদত্যাগের ব্যাপারটা বলা হচ্ছে, অনেক অপমান করা হচ্ছে, সেটা না, আমরা সেদিকে না, যে আমরা নতুন প্রজন্মের দিকে তাকাই। সেটা হচ্ছে আগামী জানুয়ারিতে আমাদের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে এবং নতুন ভাবে পরিবর্তিত আকারে নতুন বইয়ের ব্যাপারে নিশ্চয়ই পাঠ্যক্রম পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, আমি আপনাকে বইয়ের ব্যাপারটা তথ্য দিতে চাই। দেখেন, গত বছরে 36 কোটি বই ছাপা হয়েছিল 500 কোটি টাকাতে। এবার 41 কোটি বই ছাপা হচ্ছে 1200 কোটি টাকাতে। তাহলে 5 কোটি বই ছাপানোর জন্য অতিরিক্ত খরচ হচ্ছে 700 কোটি টাকা। তারপরও 1 জানুয়ারি ছাত্রছাত্রীরা বই পাবে না, আর পাবে না। তারপর এবং পাঠ্যপুস্তকে আমাদের ছাত্রছাত্রীদের জাতিগতভাবে মেধা মননকে তৈরি করবার জন্য সেরকম ব্যবস্থা নেই। আমি আসলে মানে যদি খুলেই বলতে চাই যে আপনি আপনার সন্তানকে কি শেখাতে চান? রবীন্দ্রনাথ শেখাতে চান, নজরুল শেখাতে চান, লালন শেখাতে চান, সেলিনা হোসেন পড়াতে চান, বেগম রোকেয়া পড়াতে চান, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াতে চাই আমরা, কিন্তু আমাদের এই পাঠ্যসূচিতে সেখানে কি আছে সেটি আমাদের নজর দেওয়ার প্রয়োজন। এটি অত্যন্ত আশঙ্কার বিষয় যে আমরা আমাদের আগামীর সন্তানদেরকে যে বইগুলো তুলে দিচ্ছি, সে বইতে তারা কি শিখবে, কি করেছেন, কি হতে চেয়েছে। আর রোকেয়া প্রাচী আপা আবার নাকি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, তিনি বলেছেন যে ওই যে সংবিধানের কথা বলেছেন, আলী রিয়াজ সাহেব তো সেটা সাদরে গ্রহণ করেছেন। আমাদের দুইজন রাজনীতিবিদ আমরা দেখেছি, একজন বলছে যে বাংলাদেশ কল্যাণমূলক রাষ্ট্র, এটা বলতে হবে, কারণ কেউ কেউ বলছে কল্যাণ বললে এটা বাংলা শব্দ হিন্দু হিন্দু লাগে। উনি আরেকটা চমৎকার নাম দেওয়া উচিত ছিল, সেটা তিনি ভুল করেছেন, এই নাম গ্রহণযোগ্য হবে না। আরেকটা হলো আমাদের রাশিদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাদ দিতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে হবে। কে আবার সমালোচনা করে বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ নামই থাকবে না, পরিবর্তন করতে হবে। রিসেট বাটন যেহেতু চাপা হয়েছে, সবকিছুতে একটা পরিবর্তন আসতে হবে। রোকেয়া প্রাচীকে আমি এখন যেটা প্রশ্ন করবো সেটি হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই দেখি আমাদের গার্মেন্টস শিল্প অস্থিতিশীল হয়ে ওঠে এবং শ্রমিকরা আন্দোলন করে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আপনি অভিনয় শিল্পী হলেও আপনার কাছে একটু জানতে চাই, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য কি আছে? এখন আবার মনে হয় এখন আবার কিছু গার্মেন্টসে মনে হয় আজকেও আন্দোলন হচ্ছে, বা কিছু একটা 8টা গার্মেন্টস। জি, আমি অভিনয় শিল্পী, কিন্তু আমার পারিবারিক ভাবে আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন অনেক আগে, আর আমি শ্রমিক ফেডারেশনের একজন সদস্য হিসেবে কাজ করেছি দীর্ঘ সময়। তো সেই জায়গায় শ্রমিক ফেডারেশনের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে। তো আজকে পর্যন্ত যদি আমরা হিসেব করি, প্রায় 400-র বেশি কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি, মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষে কিন্তু আজকেও অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। আমার কথা হচ্ছে যে এই যে অবৈধ সরকার, উনার তো কোনো কিছুর সমস্যা, তাদের থাকা খাওয়ার সমস্যা, কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই যে এতগুলো শ্রমিক, তাদের যে পরিবার পরিজন, এই মানুষগুলো কি করে জীবন যাপন করবে? আমরা আজকে রাস্তাঘাটে তো উনারা শুনেন না, কারণ ওনারা তো এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, ওনারা কোনোদিন জনগণের কাছে যাননি। এই যে আজকে সাধারণ মানুষ বলছে যে আমি কি করব, আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে বাড়ি ভাড়া দিব, কিভাবে খাওয়া খরচ করতে, আমার তো চুরি ডাকাতি করতে হবে, আত্মহত্যা করতে হবে। এই যে হাহাকার, একটা শ্রমিকের সাথে কমপক্ষে আপনি ধরেন 7 থেকে 10 জন তার ফ্যামিলি মেম্বার, তাহলে এই কতগুলো শ্রমিকের পরিবার এখন হাহাকারে আছে। তো এই যে শ্রমিক, এরা তো আওয়ামী লীগের না। আমি বুঝলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীকে মারতে হবে, ধরতে হবে, বিনাশ করতে হবে, হামলা মামলা দিতে হবে, কিন্তু এই শ্রমিকদেরকে ভাই দেখো, তোমরা ক্ষমতায় আসছো, শ্রমিকদেরকেও নিঃশেষ করে দেওয়া হচ্ছে। তার মানে কি, এই শ্রমিকদের নিঃশেষ করার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয়া, এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আমাদের যে সক্ষমতা সেটিকে ধ্বংস করে দেয়া, এটাই হচ্ছে এর পেছনের উদ্দেশ্য। এটা কিন্তু শুধু একটা গার্মেন্টস ফ্যাক্টরি
বা একটা ইন্ডাস্ট্রি, এটা দেখলে হবে না, এটা দেখতে হবে সমগ্র বাংলাদেশের যে অর্থনীতির যে চাকাটা ছিল, এই যে শ্রমিকরা যারা কাজ করেছে, আজকে গার্মেন্টস এর মেয়েরা, তারা কিন্তু অর্থনীতির চাকাটা তাদের হাতে রেখেছিল, তারা কিন্তু বাংলাদেশকে সক্ষম করেছিল অর্থনীতিতে। তো এই যে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ, বাংলাদেশের অর্ডার গুলো কোথায় যাচ্ছে? আমরা তো সেই কাজগুলো হারাচ্ছি। আমরা সেই যে সারা পৃথিবীতে যে প্রতিযোগিতার মার্কেটে আমরা মহাসড়কে উঠে গিয়েছিলাম, আমরা তো মহাসড়ক কোথায়? আমরা তো এখন গ্রামে গঞ্জের আইলের মধ্যে পড়ে আছি। তো আমাদের দেখেন, কথায় কথা আসে, গত 5 দিনে কত টাকা শেয়ার বাজার থেকে, 11,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে চলে গেছে, হাওয়া হয়ে গেছে। কে হাওয়া করছে? আচ্ছা, এটা কেউ দেখেছে? কেউ দেখেছে আপা কিভাবে হাওয়া হইলো? আমরা তো কেউ দেখিনি। এটা সবাই দেখেছে, কিন্তু তারা শ্বেতপত্রে আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে যেটা বলেছে সেটা বরং ছিল অবাস্তব, এবং সেটা তারাও এখন বুঝতে পারছে যে একটা অবাস্তব, মিথ্যা সাজিয়ে যে শ্বেতপত্রটা তারা জাতির সামনে উপস্থাপন করেছিল, সেই শ্বেতপত্রের যে ওটা কি বলে, মিথ্যা গল্পটা জাতির সামনে প্রকাশ হয়ে গেছে। জুলাইয়ের আগ পর্যন্ত, জুন মাস পর্যন্ত যারা আমাদের আওয়ামী লীগের রাজনৈতিক পটভূমিকার সাথে ছিলেন, যারা আমাদের নির্বাচনীতে ছিলেন, যারা আমাদের প্রচার প্রচারণায় ছিলেন, যারা আমাদের সমর্থক ছিলেন, যারা আমাদের প্রিয়জন ছিলেন, এবং তারা যারা আমাদের আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সিনেমা বানিয়েছেন, প্রজেক্ট করেছেন, মঞ্চে উঠেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশ বিদেশে ঘুরেছেন, মোট কথা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের ছাতায় ছিলেন, আমাদের হেলমেটে ছিলেন। আমরা 5 তারিখের পর দেখলাম হেলমেট থেকে সব, যেরকম ছাত্রলীগের হেলমেট থেকে শিবির জামাত বেরিয়েছে, তেমনি আমাদেরও হেলমেট থেকে দেখলাম অপরিচিত শিল্পী সমাজ বেরিয়েছে, অপরিচিত আমাদের থিয়েটার, আমাদের সিনেমা, আমাদের নাটক, আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের যারা আমাদের অগ্রজ, তারাও আমাদের অপরিচিত হয়ে গেছেন। যারা আমাদের সমসাময়িক তারাও অপরিচিত, যারা আমাদের জুনিয়র ছিলেন, আমাদের চেয়ে একটু বয়সে কম, তারাও দেখলাম অপরিচিত। তো জানি না ভবিষ্যতে কি আগে থেকে চিনতেন না? অপরিচিত কি আগেও অপরিচিত ছিল? না 5 আগস্টের পর অপরিচিত হয়ে গেছে? আগে তো বললাম যে আগে আমাদের পরিবারের ভেতরেই ছিল, আমাদের ছাতায় ছিল, আমাদের সাথে ছিলেন, আমাদের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পেইনে গেছেন, আমাদের নেত্রীর সাথে দেশে বিদেশে ঘুরেছেন, এবং আওয়ামী লীগেরই মানুষজন, পরিবার ছিলেন তারা দীর্ঘদিন ধরে। এখন চিনতে পারছেন না? অনেকে অপরিচিত, অনেকে কথা বলেন না, মূক ও বধির হয়ে গেছেন, প্রতিবাদ করতে ভুলে গেছেন, হয়তো পরিবার, জীবন, সমাজ, ওনাদের কাজকর্ম সবকিছু নিরাপত্তার কারণে হয়তো ওনারা কথা বলছেন না। নেত্রীর প্রতি আঘাত এসেছে, কথা বলেননি। আমাদের প্রতি আঘাত এসেছে, কথা বলেননি। রাষ্ট্রের উপর আঘাত এসেছে, কথা বলেননি। আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জয় বাংলা, আমাদের 7ই মার্চ, আমাদের 15ই আগস্ট, আমাদের 16ই ডিসেম্বর, কোনো কিছুতেই উনারা কেউ আমাদের সাথে নেই। আমাদের সাথে নেই তাতে কোনো আপত্তি নেই, যে আমাকে এগুলো 15 আগস্ট, 16 ডিসেম্বর, 26 মার্চ এগুলো নাকি আওয়ামী লীগের হয়ে গেছে। এগুলো নাকি আওয়ামী লীগের কর্মসূচি, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, সেই জন্য তারা হয়তো আলাদা হয়ে গেছে। আমি সেটাই বললাম যে আমাদেরকে না চিনলে সমস্যা নেই। ধরেন আজকে আমি আপনাকে চিনলাম না, এটা আমি আপনি, কিন্তু দেশ সবার আগে। 7ই মার্চ তো কোনো আওয়ামী লীগের না, জয় বাংলা তো আওয়ামী লীগের না, সংবিধান তো আওয়ামী লীগের না, 1971 কি শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেরকম একটি রাজনৈতিক দল। কিন্তু এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই জয় বাংলা, এই 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু, এসব তো জাতির, এসব এই রাষ্ট্রের, বাংলাদেশের। আমরা স্বাধীনতার পক্ষের যারা, তাদের এখন বাংলাদেশটাকে কিভাবে যেন দুটো ভাগ করে ফেলা হয়েছে। একটা ভাগ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের, আর একটা ভাগ হচ্ছে স্বাধীনতার পক্ষের।
আচ্ছা, আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। একজনে বলেছেন, আমার নিজের কথা না, একজনে বলেছেন যে আওয়ামী লীগ যে এত বছর 16 বছর বা তার আগের বছরগুলোতে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সমর্থন করে, আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে এটা। আওয়ামী লীগ অনেকে বলছেন যে বাড়াবাড়ি করেছে অতিরিক্ত, সারা দেশের মানুষই তো যুদ্ধ করেছে। এখন আবার 5ই আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যারা স্বাধীনতার কথা বলে, তাদের সবাইকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সহ দেশের সাধারণ মানুষকে আঘাত করা হচ্ছে, মব জাস্টিস করা হচ্ছে, বাড়িঘর নির্যাতন করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেই কথাটা সত্য প্রমাণিত হচ্ছে। সিদ্দিক ভাই কি বলেন? আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেটা এই যে মব জাস্টিসের মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে। আমি একটু ছোট্ট করে 1 মিনিট একটু বলে একটু শেষ করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে মারতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীকে মব জাস্টিসে ফেলতে হবে, মব কিলিং এ ফেলতে হবে, বাড়িঘর ভাঙচুর করতে হবে, এটা তাদের এজেন্ডা। সে কারণে ইন্ডেমনিটি জারি করেছে, এর সাথে আসলে অন্য কিছু সম্পর্ক না। তারা আসলে স্বাধীনতা বিরোধীদের একাত্মতার সাথেই এসছে, তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে কাজ করতে চায় বলেই আজকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায়, সেই কারণে তাদের এত আক্রোশ। আর ওই যে যুদ্ধাপরাধের বিচার আমরা করেছি, তারা তো পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চায়।